11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। আমি আমার ভাইয়ের হাত দুইটা আরেকবার ধরতে চাই। কথা দিয়া কথা রাখে নাই। গুম হওয়া স্বজনের অপেক্ষায় শত শত পরিবার। নিখোঁজদের সন্ধান চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, জড়িতদের বিচার দাবিতে বিএনপির সংহতি সমাবেশ। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন প্রত্যন্ত এলাকায় ত্রাণের সংকট। লক্ষ্মীপুরে নামতে পারছে না বানের পানি, দ্রুত বাঁধ কাটার দাবি স্থানীয়দের। আমানতকারীদের পাওনা পরিশোধে বিক্রি করতে হবে এসালন গ্রুপের সম্পদ। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোয় সম্ভব হবে না ঋণ পরিশোধ, বলছেন অর্থনীতিবিদ। মালয়েশিয়ায় অভিযানে চলতি বছর 29,000-এর বেশি অবৈধ অভিবাসী আটক। আশ্রয় দেয় 900-র বেশি নিয়োগকর্তাও জালে। চরম আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গুম হওয়া ব্যক্তির স্বজনদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। নিখোঁজদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা। বিচারের দাবি জানান গুমের সঙ্গে জড়িত সব অপরাধীর। মায়ের ডাকের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি তুলে ধরেন তারা। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। আমি কিছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। খুব ছোট্ট যখন তখন বাবাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী। এখন স্মৃতি হাতড়েও বাবার কথা মনে করতে পারে না এসব শিশু। এটা আমার বাবা চঞ্চল হোসেন, তিনি শাহবাগ থেকে 2013 সালে গুম হয়। এখন 11 বছর ধরে আমি আমার বাবাকে পাই না। আমি আমার বাবার ফেসটাও মনে নেই যে আমার বাবা কেমন দেখতে ছিল। আমি শুধু ছবিতে আমার বাবাকে তাকিয়ে থাকি। আমি এখন শুধু আমার বাবাকে চাই, আর কাউকে চাই না। আমার নাম সাবু, আমার বাবার নাম 2013 সালে 2 ডিসেম্বর আমার বাবা নিখোঁজ। আমার একটি দাবি, আমার বাবাকে ফিরে দিন। আমার বাবা ছাড়া কাউকে চাই না। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে গুম হওয়া শত পরিবারের সদস্যরা আর্তনাদ করেন স্বজনদের ফিরে পেতে। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই। ওই রাত্রে আমি 12 লাখ টাকা জোগাড় করতে পারি নাই। পরের দিন বিকেলে টাকা নিয়ে গেছি বলে কি এটা বড় হাতে চলে গেছে। এখন আমাদের কিছু করার নাই। ফ্যামিলিগতভাবে যে আমাদের কি যে অবস্থা, এটা গুম হওয়া ফ্যামিলি বলতে পারবে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। র্যাব 1 মেজর মহিউদ্দিন, মেজর সাজ্জাদ, এরা আমাদেরকে ছয়টা মাস ঘুরে ঘুরে কথা দিয়া কথা রাখে নাই। আমার ভাইটারে আমরা আজও পাই নাই। আমার ছেলে এসে বলবে আম্মু আমার প্যান্ট দাও, আমি প্যান্টটা পরবো। আমার ছেলেকে এক ফোঁটা একটুকুর জন্য আমার ছেলেকে আমি বলি নাই। আমার ভাইকে ফেরত চাই, একদম ঘরের মধ্যে একটা ভালো অবস্থা। যারা বেঁচে ফিরেছেন তাদের প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার কথা প্রতিটি নাগরিককে, কিন্তু সরকারি বাহিনী কোন আইনি বলে তাদের গুম করেছিল। আমার পরিবারের মতো কোনো হতভাগা পরিবারে যেন এই কষ্ট মাসের পর মাস, বছর বয়ে যেতে না হয়। শেখ হাসিনা সে যা করেছিল অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে 700-র বেশি মানুষ গুম হওয়ার তালিকা রয়েছে মায়ের ডাক নামে সংগঠনের কাছে। রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থা ব্যবহার করে গুম করা সেই ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, এমনটাই জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে স্বজনদের দাবি, শেখ হাসিনা থেকে শুরু করে গুমের সঙ্গে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি হোক। এদিকে গুম প্রতিরোধে আইন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজওয়ার মাহমিদের আরও একটি রিপোর্ট। ছেলের জন্য আহাজারিতে এভাবেই কেটে গেছে দীর্ঘ 11 বছর। মৃত্যু নয়, কোনো দুর্ঘটনা নয়, কালো উর্দি পরা একদল লোক এসে 2013 সালের ডিসেম্বরে তুলে নিয়ে যায় তার ছেলে সাজিদুল ইসলাম সুমনকে। হাসিনা থাকতে তো ওরে বাবা রে বাবা, তো আমার বাড়ির সবার ধরে নিব গা। এই মহিলা আর একটু মায়া দেয় নাই।
সুমনের মা, স্ত্রী, 2 বোন হন্যে হয়ে ঘুরেছে এখান থেকে ওখানে। থানায় মামলা নেয়নি, র্যাবের দফতরে পা ধরে আকুতি জানালেও তাড়িয়ে দেয়া হয়। কোনো কথা নাই, মানে ওনাকে দেখে আমার পায়ে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না। আমি কোনো কথা বলতে পারতেছি না কান্নার জন্য। সিও কিসমত হায়াতে স্যার, আমি জানি আমার স্বামী এখানে আছে, আমার স্বামীর সাথে আরও 6 জন যারা আপনার ফোর্স, আপনার টিমই তুলে আনছে। স্যার প্লিজ আমার স্বামীকে কোথায় রাখছেন বলেন। বছর পর বছর সকালে গেছে, বিকেলে আসছে, কোনোদিন রাত 11টা বাজে বাসায় আসছে। এই বৃদ্ধ মা, ওনাকে একটাই আশা দিছে, দেখবে, দিবে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন মুখ ফিরিয়ে নেয় তখন দফায় দফায় সংবাদ সম্মেলন ডেকে সুমনকে ফিরে পাওয়ার আকুতি জানাতে থাকেন মা হাজেরা খাতুন। এই মায়ের ওপর ভরসা করে মুখ খুলতে শুরু করে আরও গুম হওয়া পরিবারের স্বজনরা। সেই থেকে গুম হওয়া ব্যক্তির স্বজনদের একটি সংগঠনে পরিণত হয় মায়ের ডাক, যার কাছে 700-র বেশি মানুষের গুম হওয়ার হিসেব রয়েছে। সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম জানালেন, গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ। শেখ হাসিনা পতনের পর হাতে গোনা কয়েকজন ফিরে আসলেও বেশিরভাগই এখনো নিখোঁজ। অ্যাবাভ 700-এর মধ্যে কিছু মানুষ ফেরত এসছে, কিছু মানুষকে হয়তো জেলখানায় দিয়েছিল কোর্টের থ্রুতে, আর অনেক বেশি নাম্বার অফ মানুষ যারা হচ্ছে এখনো পর্যন্ত ফেরত আসেনি। তো সেই ফেরত আসেনি তালিকাটা যে লিস্টেড আমরা বলছি না, তার বাইরে কিন্তু অনেক মানুষ আছে যেই কেসগুলো এখনো সামনেই আনেনি। শেখ হাসিনা থেকে শুরু করে গুমের জন্য দায়ী আইন প্রয়োগকারী সংস্থার জড়িত প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি চান স্বজনরা। ওয়ার্কার, কেয়ারটেকার ওনারা ছিলেন, তো তাদের সামনে থেকেই র্যাব মেটাল রড দিয়ে মারে, কালো মুখোশ দিয়ে বাঁধে, তারপর হাত বেঁধে ভ্যানে তুলে নিয়ে যায়। এটা যে হাসিনা থেকে শুরু করে যেই হয় তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এমনকি আওয়ামী আমলের শেষ কোটা সংস্কার আন্দোলনেও সমন্বয়ক আরিফ সোহেল সহ কয়েকজনকে গুম করা হয় রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। বৃহস্পতিবার আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি স্বাগত জানায় নতুন দিনের সূচনা করা ছাত্র নেতৃত্ব। তবে এর পাশাপাশি গুম প্রতিরোধে আইন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তাদের। 15 জুলাই পরবর্তীতে 11,000 মানুষকে গ্রেফতার করা হয়। সবাইকে গুম করার পরবর্তীতে হচ্ছে কোনো না কোনো থানায় তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টকে যেখানে যেখানে আসলে লগুলোর মধ্যে রিফরমেশন আনতে হবে, আমাদের সংবিধানের মধ্যে রিফরমেশন আনতে হবে, এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো আছে সেগুলোর মধ্যে একটা সিরিয়াস রিফরমেশন আনতে হবে। একই সঙ্গে গুম হওয়া মানুষদের খোঁজ বের করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গত 16 বছরে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে নয়াপল্টনে সংহতি সমাবেশ করেছে বিএনপি। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এতে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে গুম নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। সংহতি সমাবেশে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। উনি একবার বলেছেন তারা ঋণের দায়ে পালিয়ে বেড়াচ্ছেন, একবার উনি বলেন এরা বিয়ে করে পালিয়ে গেছে, খুঁজে দেখেন। আবার কোন সময় এটাও বলেছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে তাদের তৎপরতা ছিল। কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা তখন কোথাও দাঁড়াতে পারিনি। এদিকে গত 16 বছর ধরে গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া আরও জানানো হয়, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বানভাসীদের মাঝে 10 কোটি টাকা বিতরণ করা হয়েছে। দেশের এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সার্বিকভাবে বিএনপি পরিবার আজকে জনগণের পাশে, বানভাসী মানুষের পাশে। 10 কোটি টাকার অধিক হয়েছে কেন? যে আমাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইউনিট তাদের সাহায্য নিয়ে এবং অনেক জেলা সরাসরি ওখানে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে গত 10 দিন যাবৎ। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে নয়াপল্টনে সংহতি সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। ওনার মেয়েটা আশা করে, ওনার ছেলেরা আশা করে ইলিয়াস আলী বোধহয় ফিরে আসবে, ফিরে আসে না।
ওখানে অনেকগুলো বাচ্চা আছে, তাদের সন্তানেরা আছে, তাদের স্ত্রীরা আছে, স্বজনরা আছে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও। দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায় না। বন্ধুগণ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যাত্রা করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং আপাতত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখিনি। এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংঘটিত করেছে। আমি বক্তব্য দিকেও করবো না। আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই, যখন সঞ্জিতার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি জবাব দেবো তাদের কাছে? জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। এতক্ষণ যুক্ত ছিলাম না পল্টন থেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বন্যা পরিস্থিতির খবর। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ ও সুপেয় পানির তীব্র সংকট। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে প্রভাবশালীরা খাল ভরাট করে বাঁধ দেয় কিছু জায়গায় কাটছে না জলাবদ্ধতা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন ও শেখ নাহিদ। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর সীতা নামক একটি জায়গায় একটি বেড়িবাঁধের উপরে, এই বেড়িবাঁধের উপর থেকে যখন ছবি নেওয়া হয় তখন খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই বেড়িবাঁধের উত্তর পাশটা পুরোপুরিভাবে পানিতে নিমজ্জিত, কিন্তু দক্ষিণ পাশে এখনো চলছে ফসল ফলাদির কাজ। কেন, এ বিষয়টি জানতে চাইলে এখানকার মানুষ জানান উত্তর পাশের যে পানি রয়েছে তা মেঘনা নদীর দিকে যেতে পারছে না। পানিতে মাছ ফসল আদির সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 30 বছরের ভিতরে এই পানি কোনো বছর কোনোদিন দেখিনি। আমাদের এলাকার যে চাষাবাদ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। তাদের কথা অনুযায়ী বেড়িবাঁধ ধরে সামনে এগোতে দেখা যায় আজাদনগর নামক জায়গায় খালের উপরে নির্মিত হয়েছে 30টিরও বেশি দোকানপাট। এখন খনন করতে পারতেছে না, আমাদের মানুষ খুব কষ্ট পাচ্ছে এখানে। আমরা ইন্ধন গেছি আর প্রভাবশালী লোকে অত সাঙ্গরের দরটাই মানে যত দুর্নীতি দেওয়ার হরো আমরা ইন্ধন প্রভাবশালী খাটাই, আমরা সামান্য জায়গা আমরা সরাইছি আর আমরা সরাইতে পারি না। স্থানীয় মানুষের অভিযোগ দোকানগুলো এবং পানি প্রবাহের পথ আটকে দেয়া প্রভাবশালীদের তৈরি বাঁধ একাধিকবার ভাঙার উদ্যোগ নিলেও তা ভাঙতে পারেনি প্রশাসন। কেন আমরা তো দুর্গতিতে আমরা আসি, আপনারা আসি দেখেন আমাদের বুলুয়া নদীটা বানটা ছিঁড়ে দেন তাড়াতাড়ি। যেভাবে হোক যদি বানগুলা কেটে দেয় এবং আশপাশের বনগুলো ভেঙে যদি নদী পরিষ্কার করে তাহলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি পানি নেমে যাবে এবং এই এলাকার মানুষ পানিতে মুক্তি পাবে। ভবিষ্যতে এ ধরনের বন্যায় ক্ষয়ক্ষতি এড়াতে এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যত দ্রুত কুমিল্লা বা ফেনী থেকে পানি লক্ষ্মীপুরের দিকে আসার পরে তা মেঘনা নদীতে চলে যেতে পারবে, তত দ্রুত পানি মুক্ত হবে লক্ষ্মীপুরবাসী। এমনকি নোয়াখালী বা লক্ষ্মীপুরের যত জেলা ইতিমধ্যে বন্যা দুর্গত হয়েছে সে সকল পানিও নেমে যাবে খুবই দ্রুত। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।
এদিকে নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ঘর থেকে পানি না নামায় বাড়িতে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে আসা মানুষ। কেউ কেউ জানাচ্ছেন খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে পানিবাহিত রোগ ও সাপে কাটা রোগীর সংখ্যা। চারদিকে থই থই পানি, ঘর আর বাহির একাকার হয়ে জলমগ্ন পরিবেশ। গত 2 দিন ধরে নোয়াখালীতে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও চাটখিল উপজেলার 20 লাখের বেশি মানুষ পানিবন্দী। জেলার 1069টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2,20,000 মানুষ ঠাঁই নিয়েছে। সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের অভিযোগ, গত 4 দিন ধরে তারা কোনো খাদ্য সহায়তা পাননি। প্রথম 2-1 দিন কিছু পেয়েছি, শুকনো খাবার টাবার। এখন আর 5-6 দিন আমরা কিছুই পাই না। আপনারা কেমন আছে, কিভাবে চলেন? এদিকে ময়লা আবর্জনায় চৌমুহনী খাল বন্ধ হয়ে যাওয়ায় নামতে পারছে না বানের পানি। যত দ্রুত সম্ভব খালটি পরিষ্কারের দাবি সাধারণ মানুষের। বন্যায় প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। বর্তমানে ডায়রিয়া আক্রান্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন 68 জন ও সাপে কাটা রোগীর সংখ্যা 25 জন। এছাড়া জেলার বন্যা কবলিত 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন 93 জন ডায়রিয়া রোগী। কুমিল্লায় কিছুটা উন্নতির দিকে বন্যা পরিস্থিতি, তবে এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 12 লাখের বেশি মানুষ। যেসব স্থানে পানি নেমেছে সেখানেও ফুটে উঠছে ক্ষত চিহ্ন। জেলা জুড়ে বন্যার পানিতে ডুবে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নষ্ট হয়ে গেছে 65,000 হেক্টর ফসলি জমি, ডুবে মারা গেছে 4,000-এর বেশি গবাদি পশু। 100 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লা ও নোয়াখালী থেকে আসা বানের পানিতে জলমগ্ন চাঁদপুরের কয়েকটি উপজেলা। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা। রাঙামাটিতে গত 2 দিনের বৃষ্টিতে হ্রদের পানি কিছুটা বেড়েছে। বেশ কয়েকটি উপজেলায় পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় 100 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। পানি নেমে যাওয়ায় খাগড়াছড়িতে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি। পাহাড় ধসে আটকে যাওয়া রাস্তা থেকে মাটি সরিয়ে যোগাযোগ সচল করার চেষ্টা চলছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ ফিরলেও কাটেনি দুর্ভোগ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার, নোয়াখালীর বেগমগঞ্জে সাইফুল্লাহ কামরুল এবং কুমিল্লার সদর উপজেলায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচ দিয়ে এখানে একটি খাল আছে। যেই সড়কটি, এই সড়কের নিচে বেশ কয়েকটি 4 ফুট ব্যাপ্তিওয়ালা আপনার হচ্ছে বেশ কিছু পাইপ আছে, যে পাইপগুলো দিয়ে এই পানিটি প্রবাহিত হয়। কিন্তু স্থানীয় মানুষ বলছেন এক সময় এখানে একটি ব্রিজ ছিল, যে ব্রিজের নিচ দিয়ে নৌকাও চলাচল করত। কালের বিবর্তনে সেই ব্রিজ হারিয়ে এখন এখানে রাস্তা হয়েছে, যে রাস্তার নিচে বেশ কয়েকটি পাইপ, এবং সেই 3টি পাইপের মধ্যে একটি পাইপ বর্তমানে ব্যবহৃত হচ্ছে, বাকি 2টি পাইপ কিন্তু আর ব্যবহারের যোগ্য নেই। অর্থাৎ এই একটি পাইপ দিয়েই পানিগুলো প্রবাহিত হয়ে পূর্ব দিকে যায়। যেই পূর্ব দিকে এ ধরনের আরও একটি সড়ক আছে, সেই সড়কেও আরও পাইপ আছে, যেই পাইপগুলোর মধ্যে অধিকাংশ পাইপই বন্ধ। একটি পাইপ দিয়ে পানি প্রবাহিত হয়ে নদীতে গিয়ে পানি প্রবাহিত হওয়ার সুযোগ পায়। তো এই কারণে যেটা হচ্ছে, আপনার পানি ঠিক স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না, এবং ফলাফল এর আশপাশের আপনি দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ যে এলাকা, যত দূর চোখ যায় সেদিকে কিন্তু পানি। লক্ষ্মীপুরের অনেক এলাকার পানি অনেকটাই নেমেছে। আমি যে এলাকায় আছি সে এলাকায়ও নেমেছে, কিন্তু শেষ হয়নি এই এলাকার মানুষের দুর্ভোগ। কারণ যে পানি খাল দিয়ে প্রবাহিত হওয়ার কথা ছিল, সেই পানি যখন খাল দিয়ে আর প্রবাহিত হতে পারছে না, তখন তা উপচে আশপাশের যে আবাসিক এলাকা আছে, মানুষজন যেখানে বসবাস করছেন, সে জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলাফল এখনও আমরা দেখেছি অধিকাংশ বাড়িতেই অধিকাংশ বাড়ি পানিবন্দী, অধিকাংশ বাড়িতেই উঠোনে পানি আছে। কিছু কিছু বাড়িতে বাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। যে ঘরগুলো যত নিচু জায়গায় অবস্থিত, সেই ঘরগুলোতে তত বেশি পানি এখনও আছে।
এবং যার কারণে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। এবং তারা বলছেন যে লক্ষ্মীপুর সদরের এই জায়গাটি হলেও একেবারে পৌরসভার মধ্যে 12 নম্বর ওয়ার্ডে 22মারা নামক এলাকায় জায়গাটি, কিন্তু এখানে তারা ঠিক মতন ত্রাণ পাচ্ছেন না, একেবারেই ত্রাণ পাননি এমনও বলেছেন অনেকে। তো যে চিত্রটির কথা বলছি এটা আসলে বন্যা দুর্গত অধিকাংশ এলাকারই চিত্র। আমাদের আরেক সহকর্মী আছেন নোয়াখালীতে, সেখানেও বন্যা দুর্গত যথেষ্ট মানুষ রয়েছেন, সেখানকার খবরাখবর জানাবেন আমাদের আরেক সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছয়ানী ইউনিয়নের ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে। এই মাঠেও ও নোয়াখালীর অন্য 11,000 সাইক্লোন সেন্টারের মতো এখানেও প্রায় এখানে ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ানী উচ্চ বিদ্যালয় এবং ছয়ানী আশ্রয় কেন্দ্রতে প্রায় 800 লোক এখানে আশ্রয় নিয়েছেন। এখানকার যে অবস্থা হয়েছে, গত 2 দিন বৃষ্টি না থাকার কারণে নোয়াখালীর পানি বৃদ্ধি না পেলেও কিন্তু এখানকার জলবদ্ধতা রয়েছে। এই জলবদ্ধতার জন্য নোয়াখালীর মানুষ মনে করে যে বিগত সময় যে সরকারি খালগুলোর কাছে, সেই খালগুলো প্রভাবশালীরা প্রশাসনের ছত্রছায়া খাল ভরাট করে দোকানপাট নির্মাণ করেছে এবং খালের উপর তার মতো করে পোল নির্মাণ করেছে, বাঁধ নির্মাণ করেছে, যার কারণে এই বন্যার পানি নির্গত হচ্ছে না। আমরা সকাল থেকে বলে আসছি যে নোয়াখালীর কবিরহাট উপজেলা দানসিঁড়িকে যে রিক্সাওয়ালার দোকান, সেই এলাকা যে বেড়িবাঁধটি আছে নোয়াখালী খালের মুখে, সেই বাঁধটি কাটা হয়নি। এছাড়া বেগমগঞ্জ চৌমোহনী, যে চৌমোহনী 4টি খালকে কেন্দ্র করে করা হয়েছে, সেই চৌমোহনী খালও 335 কোটি টাকা নিয়ে খনন কাজ করা হলো, সেটি প্রকৃত অর্থে খনন করা হয়নি। একটি প্রভাবশালী মহল সেই খালটি খনন করতে দেয়নি, যার কারণে বেগমগঞ্জের পূর্বাঞ্চল এবং সেনবাগের পানি নামতে পারছে না। এই ছয়ানী হলো নোয়াখালীর একেবারে পশ্চিম প্রান্তে, এর পাশে হলো সীমান্ত লক্ষ্মীপুর জেলা। এখানে নোয়াখালীর যে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের যে আঞ্চলিক হাইওয়ে আছে, সেই হাইওয়েটি বন্ধ, পানির কারণে বন্ধ আছে আমানতপুর, মোহাম্মদপুর এবং কেন্দ্রবাগ এলাকায়। এখানে পানির কারণে এখানে ঢাকা চট্টগ্রামের গাড়ি চলাচল করতে পারেনি, যার কারণে এই ছয়ানীর দিয়ে লক্ষ্মীপুরের গাড়িগুলো চিটাগং এবং ঢাকা দিকে যাতায়াত করতেছে। এখানকার মানুষের দাবি যে এই ত্রাণের, তারা যে ত্রাণ পাচ্ছে সেই ত্রাণের পাশাপাশি এখানে শিশুদের খাদ্য দরকার, এখানে পর্যাপ্ত ওষুধের দরকার, এখানে সুপ্রিয় পানি দরকার এবং বন্যার শেষে এই মানুষগুলো যাতে ঘুরে দাঁড়াইতে পারে সেজন্য তাদের পুনর্বাসন দরকার। তার আগে সবচেয়ে বেশি দরকার এই অবৈধ খালগুলো উচ্ছেদ করতে হবে। খালগুলো উচ্ছেদ না করলে আগামীতে যে পূর্ণিমা আসতেছে, সেই পূর্ণিমা এই নোয়াখালীর মানুষ আরো ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছয়ানী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা কুমিল্লার খবর জানার জন্য আমরা যাব কুমিল্লাতে, সেখানে আছে আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। এখন পর্যন্ত কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে তার মধ্যে 14টি উপজেলায় কিন্তু আমরা দেখেছি যে বন্যায় কবলিত হয়েছে, তো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই 14টি উপজেলায় এখন পর্যন্ত জানতে পেরেছি 21 জন বন্যায় মারা গিয়েছেন বিভিন্নভাবে। এর মধ্যে 4 জন মারা গিয়েছেন সাপের কামড়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে, এবং সে বন্যায় পানিতে ভেসে কিন্তু তলিয়ে গিয়ে কিন্তু বেশ এখন পর্যন্ত 21 জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যে কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে, 14টি উপজেলার মধ্যে 7টি উপজেলা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, সদর উপজেলা, দেবিদ্বার, 14 গ্রাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, এইসব যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা সদর উপজেলার ডুমুরিয়া চাঁদপুর এলাকায়, যেখানে যারা চরের মধ্যে বসবাস করতো, ওদের যে অবস্থা, তারা কিন্তু প্রায় 10 থেকে 12 দিন ধরে তারা কিন্তু বাঁধের উপরে বসবাস করছে এবং তারা কিন্তু একটি দুর্ভোগ জীবন এই মুহূর্তে তারা জীবনযাপন করছে। এবং তারা বলছে যে এই মুহূর্তে পানি নেমে যাওয়ার কারণে, এবং আমি দেখছি যে এখানে তারা বলছে যে তাদের এখানে বিদ্যুৎ নেই। বিশেষ করে সাপ কিন্তু অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ সাপের তৎপরতা অনেক বেড়ে গিয়েছে, যার কারণে তারা ভয়ে রয়েছে। এবং আমরা দেখেছি বেশ কয়েকটি উপজেলায় ইতিমধ্যে 4 জন সাপের কামড়ে মারা গিয়েছে এবং তারা বলছে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু পাচ্ছেন, তবে ওষুধ, বিশেষ করে যে বন্যার পানির কারণে তাদের যে ছেলে মেয়ে এবং বিশেষ করে যারা বয়স্ক রয়েছে তারা নানান রোগে আক্রান্ত হয়েছে, বিশেষ করে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং তার জ্বর, সর্দি, কাশি, এইসব ওষুধগুলো তারা খুব একটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না বলে তারা বলছে। তবে তারা বলছে যে এখন যেহেতু গোমতী নদীর পানি আস্তে ধীরে কমছে এবং তারা চরে ফিরে যেতে চায় এবং সেখানে তারা বসবাস করতে চায়, এই কারণে তাদের যে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে আর্থিক সহায়তা তারা চাচ্ছে। আমি যদি জানিয়ে রাখতে চাই, কুমিল্লা যে বিশেষ করে যে কৃষি খাতে
ফসলি জমি, প্রায় 65,000 হেক্টর ফসলি জমি ইতিমধ্যে তারা প্লাবিত হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার জানিয়ে রাখতে চাই, প্রায় 850 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই দিক দিয়ে মৎস্য খাতে 310 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে খামারি গরুর যে গবাদি পশুর খামার, সেই গবাদি পশুর খামারও প্রায় 400 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলতে গেলে কুমিল্লা এখন পর্যন্ত 1600 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বন্যার পরিস্থিতি। সরাসরি বন্যার খবর জানছিলাম কুমিল্লা, লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে। টানা নবম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাপড়ের পরিবর্তে নগদ অর্থ ও চাল ডাল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। টানা 9 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ওমর ফারুক। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা জানিয়ে দিচ্ছেন অন্য সবাইকে, আবার কখনো নিজেই টানছেন ত্রাণ সামগ্রী। পুরো দেশটাকে আমি আমার ফ্যামিলি মনে করে ফেলেছি, এই জন্য এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য যা করা দরকার আমি তাই করতেছি। শুধু ওমর ফারুক নন, টিএসসিতে ত্রাণ কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তরুণদের পাশাপাশি মানবিক এই বিপর্যয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক জ্যেষ্ঠ নাগরিকও। আমি এই বিশাল মহৎ কাজে আমি যে অংশগ্রহণ করতে পারছি সেই জন্য আমি গর্বিত আর কি। ছেলেদের কাজকর্ম দেখে আমাদের মনে আশা জাগছে যারা একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ তারা করতে পারবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় টিএসসি যেন হয়েছে ত্রাণের বন্দর, যেখানে ত্রাণ দিতে আসা নানা বয়সী মানুষের প্রচেষ্টাও হৃদয়ে ছুঁয়ে যায় বাকিদের। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সহায়তা দিতে আসা এই শিশু কিশোরদের গল্পটাও তেমনি। পরিশ্রমটা করছি এটা আসলে গায়ে লাগছে না, কারণ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা এর থেকে বেশি কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমি কাজ করছি। আমাদের অনেকে যারা টাকা জমায় তারা আমাদের টাকা জমানোর টাকা থেকে আমরা কিছু দিয়েছি। সকলে যে একসাথে মিলে কাজ করতেছে, এই দুর্যোগে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠব এবং পরবর্তীতে যে কোনো দুর্যোগে বা যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য ছাত্র জনতা সবসময় একসাথে কাজ করে যাবে। ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্ব পালনরতরা বলছেন এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলু সহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের। যেহেতু পানি আস্তে আস্তে নেমে যাইতেছে, সেহেতু ভারী খাদ্যটার একটা সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে। আর দ্বিতীয়ত যে পুনর্বাসনের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো রাখতেছে। প্রথমে আমরা পাঠাই হচ্ছে ডিসি অফিসে। ডিসি অফিস থেকে ইউনো এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন, বিভিন্ন রেস্কিউ টিম আছেন, ফায়ার সার্ভিস আছেন, নৌবাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, তারা সকলে মিলে কাজগুলো করতেছেন। বন্যার পরেও পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আসার খবর নেই, কাঁচা পণ্যের বাজারে মরিচের কেজি কমলেও বেড়েছে বেগুন, করলা সহ বিভিন্ন সবজির দাম। 2000-এর নিচে মিলছে না বড় আকারের ইলিশ। অপরিবর্তিত ডিমের দর। আমানতকারীদের পাওনা পরিশোধ করতে এস আলম গ্রুপের সম্পদ বিক্রির পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে, এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থ লোপাটকারীরা তাদের সম্পদ মূল্য অতি মূল্যায়িত করে দেখায়, তাই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বক্তব্য পরিষ্কার, এস আলম গ্রুপের সম্পদ উদ্ধার করে তা আমানতকারীদের পাওনা পরিশোধ করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনগত প্রসেস ফলো করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এস আলম গ্রুপের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে কি আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে? এস আলম গ্রুপের ওয়েবসাইটে আমদানি ও সরবরাহ, আবাসন ও বস্ত্র খাত, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্যের ব্যবসা সহ 13টি কোম্পানির মোট সম্পদ দেখানো হয়েছে 1,31,665 কোটি টাকার। ব্যাংকসহ আর্থিক খাত ধ্বংসের কারিগর হিসেবে আলোচিত এস আলম গ্রুপের মোট ঋণের সঠিক হিসাব এখনো জানা সম্ভব না হলেও বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য বলছে তা 1.5 লাখ কোটি টাকার কম হবে না। এর মধ্যে 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকে 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পগোষ্ঠীটি যে সম্পদ মূল্য দেখিয়েছে তা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো হয়ে থাকতে পারে। তাই এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে মোট ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যে পরিমাণে তাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে, তো সেই পরিমাণে হয়তো তাদের সম্পদের
যে মূল্য যেটা বাজার মূল্য সেটা নাও হতে পারে। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচার করেছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা। এখানে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠাতাই সবচেয়ে বড় বিষয়। গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে অ্যাসালম গ্রুপের দাপটে ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোকে শক্তিশালী করতে এরই মধ্যে পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভেঙে দেওয়া দ্বাদশ সংসদের বিদায়ী সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত 52টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অবশ্য জুলাই মাসে এই উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে পেরে সাকিব আল হাসান, ফেরদৌস সহ 7 সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিয়েছেন। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কারশেডে সারিবদ্ধভাবে রাখা প্রতিটি গাড়ির শুল্ক সহ বাজার মূল্য অন্তত 10 থেকে 12 কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত সুবিধা পেতেই এসব গাড়ি আমদানি করেছিলেন দ্বাদশ সংসদের সদস্যরা। অর্থাৎ শুল্ক না দিয়ে নামমাত্র মূল্যে আমদানি করে গাড়ির মালিক হওয়ার সুযোগ ছিল তাদের। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের পরিস্থিতি আজ করতে পেরে গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন সহ তৎকালীন 7 সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। এতে 75 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি এবং মুজিবুর রহমান মঞ্জু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস নিতে পারেনি। এছাড়া অনুপম শাহজাহান জয় এবং এবিএম আনিসুজ্জামান নামে আরও 2 সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই 4টি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগাং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুল্কমুক্ত সুবিধায় আনা মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউর মতো মূল্যবান গাড়ি আপাতত বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। এক্ষেত্রে জটিলতা এড়াতে 30 দিন পেরিয়ে গেলে নিয়ম মেনে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা 30 দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার। এর আগে পর্যটন সুবিধায় আনা 100 কোটি টাকা মূল্যের 108টি গাড়ি বারবার নিলাম আহ্বান করেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। স্ক্র্যাপ হিসেবেও এখন এসব গাড়ি কেউ কিনছে না। তাই শুল্কমুক্ত অবস্থায় সংসদ সদস্যদের আনা গাড়ি নিলামে বিক্রির চেষ্টা না করে সরকারের জিম্মে নেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। অতি দ্রুত এটা সরকারি কোনো সংস্থাকে হ্যান্ডওভার করে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দিয়ে গাড়িগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতেই অকশনে যাতে গাড়িগুলো না যায়। এই গাড়ি অকশনে গেলে আলটিমেটলি এই গাড়ি কোনোদিন ছাড় পাবে না। কাস্টমসের জিম্মায় থাকা এসব গাড়ি স্বাভাবিক নিয়মে সর্বনিম্ন শুল্ক হার 8 থেকে শুরু করে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত। অথচ এই টাকা পরিশোধ না করে গাড়ির মালিক হওয়ার সুবিধা পেয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা। আমদানি করা এ ধরনের গাড়ি নিয়ম বহির্ভূতভাবে অন্যজনের কাছে বিক্রির অভিযোগও অনেক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। 8 কোটি টাকা মূল্যের গাড়ি মাত্র 4 লাখ টাকা শুল্ক পরিশোধ করে ছাড় করে নিয়ে গেছেন একজন সংসদ সদস্য। সাম্প্রতিক সময়ের ঘটনা এটি। এ ধরনের অসংখ্য সংসদ সদস্য মহামূল্যবান গাড়ি এনে ফেলে রেখেছে চট্টগ্রাম বন্দরের কারশেডে, কিন্তু এখন তাদের এমপি পদ নেই। তবে এই গাড়ির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। সরবরাহ বাড়ায় বাজারে কাঁচামরিচের দাম কমলেও বেড়েছে বেগুন, করলা সহ বিভিন্ন সবজির দাম। চড়া মাছের বাজারও 2000-এর নিচে মিলছে না বড় আকারের ইলিশ, তবে অপরিবর্তিত ডিমের দর। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ফরহাদুর রহমানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঊর্ধ্বমুখী সবজির বাজার। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন 60 থেকে 70, শসা করলা 60 ও পটল বিক্রি হচ্ছে 40 টাকায়। গত সপ্তাহের তুলনায় অন্তত 40 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। আগে থেকে চড়া মাছের বাজারে নতুন করে ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 থেকে 150 টাকা। ইলিশের দাম তো ফেসবুকে দেখা যায় যে
800 টাকা কেজি 900 টাকা কেজি, কিন্তু বাস্তবে আসলে তা না। বাজারে মরিচের আমদানি বেশি, তাই মরিচের দাম কম। যদি আমদানি কম হয় তোর মরিচের দাম বাড়তি। বাজারে অনেকটা অপরিবর্তিত ব্রয়লার মুরগি ও ডিমের দাম। ব্রয়লার 160, সোনালী 240 ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। ক্রেতারা বলছেন সরকার পরিবর্তনের পর কিছু পণ্যের দাম কমলেও বাজার আবারও অস্থির হতে শুরু করেছে। এতে বেকায়দায় পড়ছেন সাধারণ ভোক্তারা। সবজির দাম বাড়ছে, মাছের দামও বাড়ছে, মোটামুটি সবকিছুর দাম বাড়তে আর কি গত সপ্তাহ তুলনামূলক। খুব কষ্ট হয়েছে, ব্যাগ ভরে বাজার করি, ব্যাগ এখন পর্যন্ত খালি বাজার করতে পারি নাই। এদিকে নিত্যপণ্যের দাম ভোক্তার সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দাম নিয়ে কারসাজির অভিযোগে জরিমানা করা হয় এক দোকানিকে। অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান ভোক্তা অধিকারের এই কর্মকর্তার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনে এক অটোরিকশা চালক নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 613 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে আছেন ওবায়দুল কাদের ও সাবেক এমপি মৃণাল কান্তি দাস। সদর থানায় হওয়া মামলার বাদী নিহত অটোচালক ডিপজল সর্দারের নানি শেফালি বেগম। এদিকে বিএনপির কর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 85 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে খুলনার ফুলতলায়। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে এতে আসামি করা হয়েছে। মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব SM মনিরুল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর গুলি করা হয়েছে শামীম ওসমানের নেতৃত্বে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিবর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুলির ঘটনায় শামীম ওসমান সহ অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের পাশের ভবন থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় একটি মিছিল থেকে গুলি করা হয় সামনের দিকে, এমনকি কারো হাতে একাধিক অস্ত্রও ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে 18 জুলাই নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে ডিআইটি এলাকা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। পরদিন 19 জুলাই বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 2 শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাষাড়া এলাকায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে সশস্ত্র মিছিল বের করেন নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান। শেওলা রঙের ফুলহাতা শার্ট এবং কালো রঙের প্যান্ট পরিহিত শামীম ওসমানের সামনে ও পেছনে দেখা যায় অস্ত্র হাতে একাধিক সহযোগীকে। ছাত্র জনতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি বর্ষণ করতেও দেখা যায় তাদের। এ সময় আশপাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সে ঘটনার ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে রাখেন অনেকেই। শেখ হাসিনা সরকারের পতন হলে সম্প্রতি সেই ভিডিও ফুটেজ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শহরে এই প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছে, ছাত্রদেরকে গুলি করেছে, জনগণকে গুলি করেছে। এই যে নারায়ণগঞ্জে যতগুলো হত্যা হয়েছে, ম্যাক্সিমাম হত্যার জন্য সেই দায়ী। তার বিচার না হলে এই ধরনের গডফাদাররা আরও জন্ম হবে। তার সাথে তার সন্তান আয়ন ওসমান, তার বাতিজা আজমির ওসমান এবং তার শালক এটা হচ্ছে টিটু সহ আরও অজস্র সন্ত্রাসীরা এখানে উপস্থিত ছিল। শিক্ষার্থী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, ওই দিন শামীম ওসমানের মিছিল থেকে ছোড়া গুলিতেই শহরের নয়ামাটি এলাকায় গুলিবিদ্ধ হয়ে 6 বছর বয়সের শিশু রিয়া গোপ ও মণ্ডলপাড়া এলাকার শরীফ নামে এক হোশিয়ারি শ্রমিক নিহত হন। শীঘ্রই জড়িতদের গ্রেফতারের দাবি তাদের। সবার সামনে হাজির হয়েছে যে নারায়ণগঞ্জে আসলে সন্ত্রাসী কার্যক্রমগুলো কারা চালিয়েছে, কিভাবে চালিয়েছে। তকি হত্যাকাণ্ড, চঞ্চল, বুলু, আশিক সহ অজস্র হত্যাকাণ্ড দেখেছি, যেটা হয়তোবা আমরা এই ধরনের ভিডিও ফুটেজ পেতে পারি নাই, যেখানে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। ভিডিওতে যাদের ছবি আছে, প্রশাসনকে আহ্বান করব আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন এবং এই অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করুন। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছাত্র জনতা নিহতের ঘটনায় শেখ হাসিনা এবং শামীম ওসমান সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে এ পর্যন্ত জেলার 7 থানায় 11টি হত্যা মামলা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও আত্মগোপনে। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কাবির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় প্রতিদিনই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যান। সদর উপজেলার ঘারিন্দা, কাতুলি, দাইন্না, পোড়াবাড়ি, ছিলিমপুর, দেলদুয়ার উপজেলার পাথরাইল, ভুয়াপুর উপজেলার অর্জুনা, ফলদা, গোবিন্দাসী, অলুয়া, গাবসারা ও নিকরাইল ইউনিয়ন সহ জেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জন্ম নিবন্ধন, চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপর আপনার আরো যেগুলা প্রয়োজন এগুলো সেবা পাইতেছি না, এগুলো সেবা আমরা বঞ্চিত হইতেছি। ওনার জন্য জনগণ সেবা পাচ্ছে না। আমরা চাই যে দ্রুত এই ইউনিয়নের নির্বাচন দিয়ে জনগণ যাতে সেবা পায়। 5 তারিখের পর থেকে তারে পরিষদে অনেকে দেখে না, অনেকে আমাদের কাছেও যায় যে চেয়ারম্যানের প্রয়োজন। তবে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা যাবতীয় সবকিছু সামলাবেন বলে জানালেন স্থানীয় সরকারের উপপরিচালক। যে ক্ষেত্রে সমস্যা হবে সেগুলো যদি উপজেলা নির্বাহীদের জানায় তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। টাঙ্গাইলের 12টি উপজেলায় ইউনিয়ন রয়েছে 119টি, যার মধ্যে বেশিরভাগ ইউনিয়নেই চেয়ারম্যানরা আত্মগোপনে। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরও থাকছে। মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি। বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী সুপারস্টার শাহরুখ খান। সম্পত্তির পরিমাণ 7,300 কোটি রুপি। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করা, এমনটাই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কম সময়ের মধ্যে সরকারকে এ কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশে সুবিচার প্রতিষ্ঠিত না হলে অর্জিত স্বাধীনতার স্বাদ কেউ ভোগ করতে পারবে না। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের চাকরিচ্যুত কর্মচারীরা। তাদের দাবি, 5 তারকা হোটেলটিতেও নির্যাতনের জন্য আছে গোপন কক্ষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মচারী। তারা বলেন, হোটেলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বিরুদ্ধে কথা বললেই গোপন ঘরে নিয়ে নির্যাতন করা হয়। শীর্ষ কর্তাদের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাদের দ্রুত অপসারণের দাবিও জানান চাকরিচ্যুতরা। একই সঙ্গে চাকরিতে নিজেদের পুনর্বহাল দাবি করেন। বিনা নোটিসে সম্প্রতি 30 জনের বেশি কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। 14 বছর, 15 বছর, 8 বছর, 10 বছর কন্ট্রাক্ট পরিশ্রম করার পরে আমরা চাকরি পাইছি, এই হোটেলটাকে মায়ের মতো ভালোবাসি। তাহলে আমাদেরকে কিভাবে, কেন তারা এইভাবে বের করে দিলেন? হোটেলের মধ্যে তারা কিরকম একটা গ্যাং তৈরি করছে। আমি বলি, বিএসএল এর ইমাম, HR ডিরেক্টর, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার এবং এই ফ্রন্ট অফিস ম্যানেজার, এরা একটা গ্যাং। এখানে এদের বিরুদ্ধে কথা বলছেন তো আপনি এখানে থাকতে পারবেন না। আপনি যতই এই হোটেলের জন্য পরিশ্রম করেন। আমাকে ডিবি দিয়ে ওঠানোর পরে ওই দিনে আমার বাসায় নোটিশ দিছে যে চলতি বছর সানাসি অভিযানে 29,000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমানে তাদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। অবৈধদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হয়েছেন 900-র বেশি নিয়োগকর্তা। আগামীতে অভিযান আরও জোরদারের ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসীদের মধ্যে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে সানাসি অভিযান। চলতি বছরের জানুয়ারি থেকে দেশটির বিভিন্ন রাজ্যে 11,903টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 1 লাখের বেশি অভিবাসীকে তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশি সহ আটক করা হয় 29,030 জনকে।
অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে স্থানীয় ৯০০ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়। দেশটিতে বৈধকরণ প্রকল্প আরটিকে 2.0 নামের প্রোগ্রামটি ৩০ জুন শেষ হলেও কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করলেও কপালে জুটেনি কাঙ্ক্ষিত ভিসা। এই অবস্থায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী। মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। আমরা এই দেশের সরকার আমাদের সুযোগ দিছিল, আমরা কাগজপত্রের জন্য অ্যাপ্লিকেশন করছি, বাট আমাদের ভিসা দিচ্ছে না। আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। নিবন্ধন করছি, এখনো আমাদের কোনো ভিসা দিচ্ছে না। তা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিদের কাছে অনুরোধ যে এই ব্যাপারে এই দেশের সরকারের সাথে আবার একটা পদক্ষেপ নেয়। দেশটিতে বর্তমানে নির্মাণ, পরিষেবা এবং কৃষিখাত সহ বিভিন্ন খাতে প্রায় ২৪ লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গেই ভারত আলোচনা করবে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে বলে জানান তিনি। And it is natural that we will deal with the government of the day. But we also have to recognize that there are political changes, and the political changes can be disruptive. And clearly here we have to look for mutuality of interest. ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। এমনকি তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গেল ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভই গ্রামের একটি সুপারি বাগানের ভেতর থেকে পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মরদেহের কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে। সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। তার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে। মুকেশ আদানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন গৌতম আদানি। পাশাপাশি অভিনয় জগতের ধনীদের তালিকায় শীর্ষে বলিউড সুপারস্টার শাহরুখ খান। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে গৌতম আদানি ও তার পরিবারের মোট সম্পদ ১১,৬০,০০০ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, গত এক বছরে গৌতম আদানির সম্পদ ৯৫% বেড়েছে। অন্যদিকে চলতি বছরের হিসাব অনুযায়ী শাহরুখ খানের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৭,৩০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ ও ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স থেকে হওয়া আয় শাহরুখকে এ তালিকায় জায়গা করে দিয়েছে। মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহকে বিদায় করে দেওয়া উচিত নয় বলেই মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের মানসিকতায়। সাবেক অধিনায়কদের নির্বাচন করার বিষয়সহ বিসিবির গঠনতন্ত্রেরও সংশোধন চান নান্নু। চান্ডিকা হাথুরু সিংহে থাকছেন নাকি থাকছেন না, আর না থাকলে তার বিকল্প কে? চ্যাম্পিয়ন্স ট্রফির মাস ৫ আগে হেড কোচকে গুড বাই বলে দেওয়াটা কতটা যৌক্তিক? পাকিস্তান সিরিজ আর বোর্ড সভা ছাপিয়ে এই আলোচনায় এখন দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের গুড বুকে নেই হাথুরু। তাকে বিদায় বলে দেওয়ার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছে বোর্ড। সেটা হতে পারে পাকিস্তান সিরিজ শেষেই। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৭ মাস আগে কোচ পরিবর্তনের সুফল নয়, উল্টো নেতিবাচক প্রভাব পড়েছিল টাইগারদের পারফরমেন্সে। নতুন কোচ মানে যেন নতুন স্ট্র্যাটেজি। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আগে হাথুরুকে ছাঁটাই করে দেওয়াটা কতটা যৌক্তিক? ২০২৩-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু
প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ যদি সরে যায় ইটস ভেরি ডিফিকাল্ট। তো সুতরাং এই জায়গায় এই প্রসেসটা, কারণ একটা প্ল্যানেই কিন্তু 1 বছর ধরে দল আগাচ্ছিল, তো দেশে ওই সময়টা চেঞ্জ করে একটা ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরে আমি জানি না এখন বোর্ডের সিদ্ধান্ত, যেহেতু বোর্ডের ডাইরেক্টর আছে, এটা মিলে সভাপতির সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে, তো এটা বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। 2025 সালের জুলাই পর্যন্ত চুক্তি আছে মিরপুরের কিউরেটর কামিনীর। নানা সমালোচনা সত্ত্বেও বাস্তবতা মানছেন সাবেক এই প্রধান নির্বাচক। বিসিবি সভাপতির মতো অন্তত উইকেট বানানোর ক্ষেত্রে নান্নুও কোনো দোষ দেখেন না এই লঙ্কানের। খেলার সময় কিন্তু হোম সয়েলের কন্ডিশন নিয়ে কিন্তু আগাতে হয়। কিছু কিছু জায়গায় কিন্তু আপনারা দেখেন ওডিআই বলেন, টেস্ট বলেন, এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। পুরা একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। গুঞ্জন আছে এবার নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দেখা যেতে পারে নান্নুকে। আপাতত যা গুঞ্জনে সীমাবদ্ধ রাখছেন তিনি। তবে সংশোধন চান সাবেক অধিনায়ক কোটায় বিসিবিতে নির্বাচন করতে না পারার গঠনতন্ত্র। সবসময় কনসার্ন ছিল এই ব্যাপারে, আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন। ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এটা তো দেওয়ার অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। সাবেক সতীর্থ বোর্ড সভাপতি ফারুক আহমেদকে নিয়েও উচ্ছ্বাস ঝরল নান্নুর কণ্ঠে। তার বিশ্বাস কাগজে কলমে নয়, ফারুকের নেতৃত্বে সত্যি বদলে যাবে দেশের ক্রিকেট কাঠামো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। আমি আমার ভাইয়ের হাত দুটো আরেকবার ধরতে চাই। কথা দিয়া কথা রাখে নাই। গুম হওয়া স্বজনের অপেক্ষায় শত শত পরিবার। নিখোঁজদের সন্ধান চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। জড়িতদের বিচার দাবিতে বিএনপির সংহতি সমাবেশ। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় ত্রাণের সংকট। লক্ষ্মীপুরে নামতে পারছে না বানের পানি। দ্রুত বাঁধ কাটার দাবি স্থানীয়দের। এবং আমানতকারীদের পাওনা পরিশোধে বিক্রি করতে হবে সালম গ্রুপের সম্পদ। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোয় সম্ভব হবে না ঋণ পরিশোধ, বলছেন অর্থনীতিবিদ। এই ছিল সময় সংবাদে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।